লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা 31, লেখনীতে ফাতেমা ফারিয়াল। সময় তখন রাত আনুমানিক 8টা ছুঁই। হল ঘরের ঝাড়বাতির আলো চারপাশ ঝলমল করছে। সেখানে বসে আছেন রিদি, পুরো পরিবার। বেশ কিছুক্ষণ হয়েছে তারা এসেছে, কিন্তু এখনো আহাদ কিংবা রিদির চোখে পড়েনি। বড় সবাই গল্পে মশগুল। মাহি আর আবিদা দুজনে একে একে কোণে বসে ড্রয়িং বুক দেখছে। দুজনের মধ্যে বেশ ভাব হয়েছে, এটা দেখে একটু হাসলো সবাই। এমন সময় সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাদ আর রিদিকে। রিদি সেই লাল শাড়িতেই আছে, তবে আহাদের কালো স্যুট পরেছে। একে অপরের হাত ধরে ধীরে ধীরে নেমে এলো হল ঘরে। তারেক রায়হানের দৃষ্টি আটকে গেল তার মেয়ের মুখে। লাল শাড়িতে রাভায় রীতি যেন রক্তিম দ্রুতি হয়ে উঠেছে, চেহারায় নতুন ফুটি হয়েছে। মুহূর্তেই তার চোখ ঝাপসা হয়ে এলো। বুকের ভেতর কেমন জানি হাহাকার হয়ে উঠল। লুকিয়ে চোখের জল মুছে নিল। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি রেখা টেনে আনলো। মাহি রিদিকে দেখে চিৎকার করে উঠল, খালামণি! এসে জড়িয়ে ধরল রিদিকে। রিদি হাত তুলল আলতো করে, কিন্তু ঠিকঠাক জড়িয়ে ধরতে পারল না, কারণ তার এক হাত তো আহাদের কাছে বন্দি। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো সে। উপস্থিত সবার দিকে এক ঝলক তাকিয়ে সে নিচু গলায় ফিসফিস করে বলল, কি করছেন? ছাড়ুন না। আহাদের সামান্য কাত হয়ে ঠোঁটে আধা বদমাইশি হাসি টেনে বলল, ধরেছি কি ছাড়ার জন্য? এখানে তো সবাই আছে। আহাদ চোখ টিপে দিয়ে বলল, সো হোয়াট? রিদি ভুরু কুঁচকে বলল, আপনার কি লজ্জা করছে না? আহাদ চোখ পিটপিট করে প্রত্যুত্তর করলো, করছে, দেখতে পাচ্ছ না? না, পাচ্ছি না। এখন কি তোমার শাড়ির আঁচল দিয়ে ঘণ্টা দিতে হবে নাকি? রিদি অসহায় ঠোঁটে চোখে মুখে অসহায়ত্ব রেখে ঠোঁট উল্টে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই তারেক রায়হান এগিয়ে এলেন। হালকা কাঁপা কণ্ঠে বললেন, আম্মা যান। রিদিও বাবাকে দেখে আবেগ আপ্লুত হলো। কণ্ঠে ঠোঁট কাঁপিয়ে বলল, আব্বু। আহাদ কিঞ্চিৎ বিরক্ত হলো, বাধ্য হয়ে রিদির হাত ছেড়ে দিল। রিদি মুহূর্তেই বাবাকে জড়িয়ে ধরল। তারেক রায়হান তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। আর এই দৃশ্য আহাদের সহ্য হলো না। তার হৃদয়ে যেন কেউ ছুরি চালালো। কি ভয়ানক হিংসা, কি অদ্ভুত অধিকারবোধ! মুহূর্তে তার চোখের দৃষ্টি বদলে গেল। ঘাড় মোচড় দিয়ে শক্ত করে অন্যত্র গিয়ে বসে থাকলেও দৃষ্টি আটকে রইল ওই বাবা মেয়েতেই। তার গলায় অর্ধেক ঈর্ষাতেই যেন কাটার মতো খোঁচা মারতে লাগলো। রিদি মাথা তুলে বাবাকে জিজ্ঞেস করলো, মামার আম্মু আসেন নাই? তারেক রায়হান মৃদু হাসলো, তোমার মামা ভোলা চলে গেছে, আর তুমি তো যাবে আমাদের সাথে, তাই তোমার আম্মু আসে নাই। রিদি ঠোঁট উল্টে বলল, ও। কণ্ঠে অভিমান, চোখে প্রত্যাশীনতা। একটু নীরবতার পরে রিদি এগিয়ে এলো সুমনার ঈশানীর দিকে। ঈশানীর সাথে রাগ অভিমান কালোই মিটে গেছে। বিদায় নিয়ে আসার সময় কি কান্নাই না করেছিল ঈশানী। সুমনার ঈশানী মাঝখানে ফাঁকা জায়গায় এসে বসলো রিদি। তার মুখোমুখি বসে আছে আহাদ, চোখ মুখে তার বিরক্তি। তার পাশে ঘেঁষেই বসে আছে তার বাবা, তবে একে অপরের দিকে ঘুরেও দেখছে না, যেন দৃষ্টি মিললেই ঝড় বয়ে যাবে। দুজনে কেমন শক্ত হয়ে বসে আছে। অবশেষে সব দ্বিধা সরিয়ে তারেক রায়হানই মুখ খুললেন, দেখুন, আমি আপনার মতো রকচটা মানুষকে আমার মেয়ের জামাই হিসেবে চাইনি, সেটা ভালো করেই জানেন। আমি শুধু আমার মেয়ের কথা ভেবে রাজি হয়েছি। বাঁকা হাসলো আহাদ, দৃষ্টি রিদির দিকে রেখে বলল, আপনি মোটেও আপনার মেয়ের কথা ভাবেননি, আপনি আপনার সম্মানের কথা ভেবেছেন। তারেক রায়হানের দৃষ্টির দৃঢ়তা নেমে এলো। আমি যদি বলি আমার সম্মানই আমার মেয়েরা? আহাদ এবার আর চোখে তাকালো তারেক রায়হানের দিকে। তারেক রায়হানের দৃষ্টিতে চ্যালেঞ্জ, বীরত্ব আর ভালোবাসা মেশানো। তিনি কণ্ঠ খানিকটা গভীর করে বললেন, আমার 3 মেয়ে, আমার 3টা জান্নাত। তাদের গায়ে হাত তো দূরের কথা, একটা টোকাও দেয়নি কোনোদিন। আমি যদি কোনোদিন জানতে পারি আপনার জন্য আমার মেয়ের শরীরে আঁচ পড়েছে, সেদিন আমি নিজে এসে আমার মেয়েকে নিয়ে যাব। আহাদ কিঞ্চিৎ হাসলো। রিদির দিকে তাকালো অদ্ভুত মায়াভরা দৃষ্টিতে। ভারী কণ্ঠে বলল, আপনার মেয়ে যদি হয় আপনার জান্নাত, তবে সে আমার জন্য জান্নাতের সুবাস। সেই সুবাস আমার প্রয়োজন, যে কোনো মূল্যে। তারেক রায়হান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল আহাদের দিকে। তার মনোভাব বোঝার চেষ্টা করলো, আর এতটুকু তো বুঝতে পেরেছে, আহাদ রাজার ওপর থেকে দেখতে যেমনই রকচটা হোক, ভেতর থেকে তার মেয়ের জন্য ছায়া প্রাচীর সমুদ্রের গভীরতা রয়েছে। তার
তার মেয়ে হয়তো সেটাই দেখছে। তবে মুখে আর কিছু বললেন না, শুধুই নীরব রইলেন। আহাদের কথার ভেতরে একরকম প্রশান্তি নেমে এসেছে। অজান্তেই ঠোঁটের কোণ এক চিলতে হাসি রেখা দেখা দিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে নিচতলায় এখন রিদিকে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে, কিন্তু ওপরে রুমে বাতাসটা ভারী। আহাদের রুমটা উত্তপ্ত, দাবি আর আবেগের সংঘর্ষে কম্পন। আহাদ তার কিং সাইজের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে, শারীরিক ভঙ্গি একগুঁয়েতে, চোখে আগুন জ্বলছে। সে সরাসরি নাকচ করে দিয়েছে রিদি কিছুতেই যেতে পারবে না। আর রিদি তার পাশে দাঁড়িয়ে নিচু গলায় অনুনয় স্বরে বলছে, কেন এমন করছেন, যেতে দিন না। আহাদের চোয়াল শক্ত হয়ে এসেছে, টকবক চোখে তাকাতেই তার দিকে মাথা প্রচণ্ড আঁকড়ে গরম বের হচ্ছে যেন এমন। তবে কাল হয়তো তার প্রিয়সীকে পেয়েছে, এর মাঝে আবার যাওয়ার কথা উঠছে কেন সে বোঝে না। তার উপর আজকে সারাদিন তার কেটেছে বাহিরে বাহিরে, একটু সময় নিয়ে ভালো করে দেখতেও পারল না তার প্রেয়সীকে। হাত কর্কশ কণ্ঠে একই কথা আবারও বলল, রিদি আমি দ্বিতীয়বার বলছি, আর যেন বলতে না হয়। রিদির গলার স্বর নরম হয়, তার গলাটা গলানোর চেষ্টা করে সে মনটা। দেখুন আমারও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু এটা তো একটা রেওয়াজ, আর আব্বুও নিতে এসেছে। এখন যদি না যাই কেমন দেখাবে? কেমন দেখাবে মানে কি? তোমার চেহারা নষ্ট হয়ে যাবে? আমার না হোক, পরিবারের চেহারা নষ্ট হবে। হাত কপাল গুটিয়ে নিল, এক মুহূর্ত তাকিয়ে রইল রিদির দিকে, অতঃপর হঠাৎ করে এক ঝাটকা মেরে তাকে টেনে বসালো নিজের অরুর ওপর। আহাদের এমন কাণ্ডে হকচকে গেল রিধি। লজ্জা আর উত্তেজনায় বুকে উন্মাদনা বেড়ে গেল। তার কপাল ঠেকিয়ে হাত বিড়বিড় করলো। আহাদ রাজা দুইবার অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়। পয়েন্ট করেছি জানো, আমাকে যেন আর বলতে না হয়। রিদি শুধু দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলো। কোনো কিছু বলার ক্ষমতা বা শক্তি কোনোটাই অবশিষ্ট নেই তার শরীরে। শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে ওঠে, অপ্রতিরোধ্য আকর্ষণে দেহটা এলিয়ে দিতে চায় আহাদের ওপরে। আর তাকে দুহাতে সামলে নেয়। তার লালচে বর্ণ নরম গালে আহাদের ওষ্ঠের ছোঁয়া পড়তে কুকড়ে যায় তার দেহখানা। আহাদ আরও বেশ কিছুক্ষণ ছন্নছাড়া হয়ে যায়। এমন সময় দরজার ওপাশ থেকে হালিমা বেগমের ডাক আসে, রিদিদা। আহাদ, এই রিদি। কিন্তু আহাদ যেন শুনেও শোনে না সেই ডাক। রিদি ধরফরিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। আহাদ বিরক্ত হলো, নাকের ডগা ফুলে উঠেছে রাগে। রিদি কেমন হাঁপাচ্ছে, নিজের নিঃশ্বাসগুলো গুলিয়ে যাচ্ছে। চুলগুলো ঠিক করে দুপাশে ফেলে দ্রুত দরজা খোলে। হালিমা বেগম কিছুটা আন্দাজ করতে পেরেছে, তবু উপায় ছিল না। রিদি আর চোখে আহাদকে দেখে একবার তাকালো, আবার মাথা নিচু করে বলল, চাচি আম্মু। হালিমা বেগম রিদির শরীরের উষ্ণতা অনুভব করতে পারলো। কোনো রকম নজর সরিয়ে গলা পরিষ্কার করে বলল, তোমার জন্য নিচে অপেক্ষা করছে, চলো। আজ সাথে সাথে তড়ক করে উঠে দাঁড়িয়ে পড়লো, কর্কশ কণ্ঠে নিজের সিদ্ধান্ত জানালো, ও কোথাও যাবে না চাচি আম্মা, নিচে গিয়ে সবাইকে জানিয়ে দাও। হালিমা বেগম কঠোর চোখে তাকালেন। এটা কোন ধরনের কথাবার্তা আহাদ? ওকে ওর বাবা নিতে এসেছে, সবাই নিচে অপেক্ষা করছে, আর এখন তুমি বলছো যাবে না? হ্যাঁ, নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল আহাদ। হালিমা বেগম এবার বিরক্ত হলেন, বললেন, এমন কেন করছো? কালই তো আবার চলে আসবে। কাল যখন আসবে তখন কষ্ট করে যাওয়ার দরকার কি? এটি একটা রেওয়াজ। বিয়ের পরের দিন বউকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে পাঠানো হয়। আহাদ এক ধাপ এগিয়ে এসে উঁচু কণ্ঠে বলল, কে বানিয়েছে এই রেওয়াজ? যে বানিয়েছে সে নিশ্চয়ই কাউকে ভালোবাসতো না, বউকে ভালোবাসতো না। সে লাস্ট একটা বজ্জাত, নিজের বউ রাখতে না পেরে এইখানা রেওয়াজ বানিয়েছে। আমি এমন কোনো রেওয়াজ মানছি না। আহাদের উদ্ভট কথা শুনে রিদি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এমন সময় নিচ থেকে আবারও ডাক পড়লো। হালিমা বেগম তাড়া দিয়ে বলল, চলো চলো, নিচে ডাকছে। রিদি দ্বিধায় পড়ে দাঁড়িয়ে রইল আহাদের দিকে তাকিয়ে। আহাদ তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। হালিমা বেগম এবার টেনে বলল, চলো তো, ওর দিকে কি দেখছো? ও পাগলের মতো কথাবার্তা বললেই হবে নাকি? হালিমা বেগম এক প্রকার জোর করেই টেনে নিয়ে গেল। নিচে আসতে একে একে সবাইকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে শুরু করলো। রিদি মূল দরজার কাছে আসতে পা থেমে গেছে। শেষবারের মতো ঘাড় ঘুরিয়ে তাকালো ওপরের দিকে। আর তখন ওপরের করিডোরে গিল ধরে সে একইভাবে তাকিয়ে আছে তার দিকে। রিদির মনে হলো সে দৃশ্য তাকে বিদ্ধ করছে। দ্রুত
দ্রুত নজর সরিয়ে সবার পিছু পিছু দৌড়ে বেরিয়ে গেল। আহাদ তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে ফুস করে একটি নিঃশ্বাস ছাড়লো। পকেট থেকে ফোন বের করে কানে ধরে বলে উঠল, শাহিন, আজকে রাতেই ব্যবস্থা কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল, কুইক। ওপাশ থেকে শাহিনের কণ্ঠ এলো, ঠিক আছে ভাই। আহাদ ফোনের দিকে তাকিয়ে একটা রহস্যময় বাঁকা হাসি দিল। রেডি থাকো মাই ডিয়ার প্রেয়সী। বাইরে হালকা বাতাস চলছে, জানালার কাছে মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে পর্দার ছায়ায়। আফরোজা শেখের হাতে কাজ শেষ করে সে রুমে এলেন। রুমটা ম্লান আলো জ্বলছে, সেই আলোয় কর্নারের টেবিলে কাগজপত্র বিছানায় মনোযোগী দিয়ে লিখছে আমজাদ মীর। সেদিকে এক ঝলক তাকালেন, অথচ বিছানায় পিছিয়ে কুশনটা পিঠে ঠেকিয়ে বসলেন। চোখে দুশ্চিন্তা, আলো ছায়ার স্পষ্ট, হাত কপালে, যেন ভেতরে চাপ কাটানোর চেষ্টা করছেন। আমজাদ মীর ব্যস্ততার মাঝেও সেটা লক্ষ্য করলেন। তার স্ত্রীর কপাল চেপে ধরে আছে। চোখ বন্ধ করে ভাবলেন হয়তো সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি চশমা খুলে টেবিলে রেখে এগিয়ে আসে স্ত্রীর পাশে বসে। আফরোজা শেখ হালকা বিচলিত হয়, চোখ খুলে তাকায় সেই দিকে। আমজাদ মীর এবার নরম শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, আফরোজা, কি হলো, শরীর খারাপ? সামান্য চোখ তুলে তাকালো স্বামীর দিকে, কোনো উত্তর দিল না। মৃদু মাথা দোলালেন। আমজাদ মীর জিজ্ঞেস করলো, তাহলে কি ভাবছ? আফরোজা শেখ একটা ভারী নিঃশ্বাস ফেললেন। এক মুহূর্ত নীরব থেকে মুখ গম্ভীর জেনে বললেন, আদনানকে নিয়েই ভাবছি। ছেলেটার চাপা স্বভাবের, সহজে মুখ ফুটে কিছু বলে না, কিন্তু আমার চিন্তাও কে নিয়ে আমার। ভাবছি বিয়ে করলে হয়তো জীবনসঙ্গী পাবে, মনের মানুষের কাছে সব বলতে পারবে, কিন্তু দেখুন আমি নিজেই গোলমাল করে ফেললাম। আমজাদ কিছুক্ষণ চুপ করে রইল। স্ত্রীকে সামলে নিতে হাতটা আবার শক্ত করে ধরে সান্ত্বনার স্বরে বললেন, শুধু শুধু এত চিন্তা করছো কেন বলো তো? তুমি তো শুনেছ আদনান এমনিতেও এই বিয়ে করতো না। দুই ভাই মিলেমিশে রেশারেশি করে এমন পরিবেশ তৈরি করেছে। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, এসব নিয়ে আর ভেবো না। আফরোজা শেখ এবার খানিকটা বিরক্ত হলো স্বামীর গা ছাড়া কথাবার্তায়। চোখে রাগ স্বরে কর্কশ নিয়েই বলল, আপনি তো থাকেন রাজনীতি নিয়ে, সংসারের বিষয় আপনি কি বোঝেন? সংসার, বাচ্চা, বউ, এসবের খেয়াল কি আপনার আছে? থাকলে অন্তত আদনানের চেহারা দেখলে বুঝতেন। কালকে থেকে ছেলেটা কেমন যেন হয়ে আছে। ভাইজান ভাবিজান থাকলে কিছু জানে না, তাদের কি জবাব দিব আমি? আমজাদ মীর হালকা হেসে মজার ছলেই বললেন, তুমি রাজনীতি নিয়ে এসব হিংসা করো কেন? মাঝে মাঝে তো মনে হয় রাজনীতি তোমার সতীন। ব্যাস কথা শেষ হতেই আফরোজা শেখের ধৈর্যের বাঁধ সম্পূর্ণ ভেঙে গেল। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আর আপনি এখনো মজা করছেন। আমজাদ মীর কিছু একটা বলতে যাবে, তার আগেই পিঠ মুড়িয়ে শুয়ে পড়ল আফরোজা শেখ। আমজাদ মীর পেছন থেকে কয়েকবার খুঁচিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করলো, তবে কাজ হলো না। শেষমেশ বাধ্য হয়ে আবার নিজের কাজে ফিরে গেলেন তিনি। আহিয়া হাতে চায়ের ট্রে নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল আদনানের রুমের দরজার সামনে। হাতের ট্রেটা কেমন ঠকঠক করে কাঁপছে, তবু বুকের ভেতরটা যেন অদ্ভুত ভয় আর উৎকণ্ঠায় ঢেউ তুলেছে। আদনান রাতে নিচে আসেনি, আর খাবারও খায়নি, শুধু জানিয়েছে চাটা যেন উপরে দিয়ে আসা হয়। বিশেষ করে সে ঋদির পরিবারের সামনে পড়তে চায়নি। ঋতু চায়ের কাপ নিয়ে যেতে দেখে, তার হাত থেকে কাপটা নিয়ে সেই দায়িত্ব নিচে নিয়ে যায় চা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আদনানের ঘরের সামনে এসে এখন তার হাত কাঁপছে বেশ বিব্রতভাবে। গতকাল রাতের কথা মনে পড়তেই ভেতরটা কেমন যেন অস্থিরতায় ভরে যাচ্ছে। আদনানের সেই কথার মানে তো পুরোপুরি বুঝতে পারেনি, আর তখনই জিজ্ঞেস করার সাহসও পায়নি। তাই এমন ভাবতে সরাসরি জিজ্ঞাসা করবে, আর আমার জন্য বাজি ধরেছে মানে কি? প্রখর দ্বিধা দ্বন্দ্বের মাঝে দরজা ঠেলে ভেতরে উকি দিল। আদনান টেবিলে বসে মনোযোগ সহকারে ল্যাপটপে কাজ করছিল। আহিয়াকে তার ঘরে প্রবেশ করতে দেখে সে না তাকিয়েই সেটা বুঝতে পেরেছে। আহিয়া অবচেতনভাবে ঘাটটা একটু কাত করে দিল।
সে অদ্ভুত দৃষ্টিতে আদনানকে দেখছিল। আদনান জার্মান থেকে এসেছে 2 বছর হলো। তার যখন 11 বছর বয়স, তখন তার আব্বু আম্মুর সাথে সে আদনানের বাবা মার সাথে জার্মান চলে গিয়েছিল। তবে এই 2 বছরের পর সবাই ঘুরে যেত। আদনান পড়াশোনা শেষ করে গত 2 বছর আগে একবারে দেশে চলে এসেছে, আর যায়নি। আহিয়া আদনানকে দেখে এর আগে এমন অনুভূতি উপলব্ধি করেনি, তবে ইদানিং কেমন উল্টাপাল্টা ভাবনা আসে ভেতরে। এর কারণ হলো আদনান নিজে। সে কেমন করে তাকায় ওর দিকে, মাঝে মাঝে হুটহাট এমন কথা বলে যে তার মনে কোনো প্রকার অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে। আহিয়া গভীর চিন্তা বিঘ্ন ঘটে আদনানের লিপ্ত জবাবে, যা কি শরবত হলে দিবি? শব্দ হতেই কেমন ব্যঙ্গ, কেমন অভিমান লুকোচুরি। আহিয়া হকচকে গেল। দ্রুত চায়ের কাপ এগিয়ে দিতে এসেই বাঁধে বিপত্তি। হাত কেঁপে গরম চা গিয়ে পড়লো আদনানের হাতে। ইস্কি বিশ্রী একটা কাণ্ড। আহিয়া দাঁত বের করে কৃত্রিম হাসি টেনে বলল, সরি। আদনানের মুখ অনড়। আহিয়ার ঠোঁটে কামড়ে ধরে দাঁড়িয়ে আছে। আদনানের মনোভাব বোঝার চেষ্টা করছে। তার চেহারায় এক ফোঁটা বিরক্তি আছে কিনা বোঝা গেল না। একটা টিস্যু এনে আদনানের সামনে টেবিল সাফ করে হাত বাড়ালো। ততক্ষণে আদনান খপ করে হাতটা চেপে ধরেছে। গলার স্বর খানিকটা ভীরু করে বলল, এসব বন্ধ কর আহি। আমার আশেপাশে ঘুরঘুর করা বন্ধ কর প্লিজ। আর কতভাবে আমাকে ধ্বংস করবি? আহিয়া স্থির হয়ে গেল। চোখের পাতা কেঁপে উঠল। অসহায় কণ্ঠে ফিসিয়ে বলল, কি করেছি আমি? আদনানের বুকের ওঠানামা ক্ষোভে বুঝতে পারছিল না। বুঝতে পারছিস না কি করেছিস, নাকি বুঝতে চাচ্ছিস না? এক মুহূর্ত নীরবতার পর আহিয়ার হাতটা ঝাঁটা মেরে ছেড়িয়ে দিল। যদি বুঝতে নাই পারিস তাহলে এখন বুঝতে হবে না। শুধু আমার থেকে দূরত্ব বজায় রাখ। এসব চায়ের বাহানায় আমার ঘরে আসার প্রয়োজন নেই। আমার কারো দায়িত্ব দক্ষিণার কোনো প্রতীক্ষার প্রয়োজন নেই। যেতে পারিস, আমি ব্যস্ত আছি। আদনানের বলা কথাগুলো কাটার মতো বিঁধল তার মনে। ততক্ষণ চোখ থেকে আপনা আপনি গরম ছোঁয়া অশ্রু গড়িয়ে পড়ল। এই প্রথম আদনান তার সাথে এমন কঠিনভাবে কথা বলেছে। সেটা তার সহ্যের সীমা বাহিরে। ধীরে ঘুরে যেতে নিলে আদনান সেই কঠোর স্বর ভেসে এলো, চায়ের কাপটা নিয়ে যা। এটার প্রয়োজন নেই। আহিয়া ঢোক গিলতে পারছে না। মনে হলো কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে। চায়ের ট্রেটা তুলে নিয়ে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। আদনান সেদিকে তাকিয়ে বিড়বিড় করলো, আই এম সরি আহি, কিন্তু এটা তোর প্রয়োজন ছিল। আর কত আমি তীব্র আকাঙ্ক্ষায় ছটফট করবো। এবার তোরও নিজের বোঝা উচিত ভালোবাসার যন্ত্রণা কেমন। গভীর দীর্ঘশ্বাস ফেলে সে চেয়ারের পেছনে মাথা এলিয়ে দিল। চোখের পাপড়িতে জমে থাকা ক্ষত লুকিয়েতে চাইলেও বুকের দাহটা যেন লুকাতে দিল না। রাত তখন প্রায় 1টা। চারপাশ স্তব্ধ। বাসার সবাই গভীর ঘুমে। শুধু হৃদি চোখে ঘুম নেই। বিছানায় সে কেমনভাবে অস্থির এপাশ ওপাশ করছে মেয়েটা। মনে হচ্ছে বুকের ভেতর একটা অস্থির পাথর চেপে রেখেছে। শ্বাস ঠিক মতো নিতে পারছে না। তার এই নড়াচড়ার পাশে শুয়ে থাকা রাইসার ঘুম ভেঙে গেল। আলো আধারের মাঝে বিরক্ত হয়ে ঘুম গড়ানো কণ্ঠায় বলল, সমস্যা কি তোমার? এত নড়াচড়া করছো কেন? তোমার জন্য আমি ঠিক মতো ঘুমাতে পারছি না। রাইসার কথায় হৃদি উঠে বসে পড়ল। যদিও স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না আলোয় রাইসার অবয়কে থেকে তাকিয়ে হালকা ক্ষোভে বলল, ঘুম না ধরলে আমি কি করব বল? আমি কি ইচ্ছে করে এমন করতেছি? তোমার ঘুম আসে না বলে তুমি আমার ঘুম নষ্ট করবে? ধর ঘুমা তুই। ক্লান্ত সুরে বলেই বিছানা থেকে উঠে পড়ল হৃদি। বিরক্ত হয়ে ফোনে হাত নিয়ে বারান্দায় এসে দোলনায় বসলো। মৃদু বাতাসে তার চুলগুলো মুখে এসে ফেলল। হৃদি সেগুলো কানের পাশে গুছতে গিয়ে আনমনে তাকাতে রাতের অসীম আকাশের দিকে। সেখানে চাঁদের উজ্জ্বলতা ছড়িয়ে আছে। তার আশেপাশে অজস্র তারার মেলা। সব কেমন মিটমিট করে তার দিকে তাকিয়ে আছে। চাঁদের পাশে তারাগুলো সবগুলো যেন উজ্জ্বল মনে হলো। তার মনে পড়ে গেল আহাদের সেই অচরণ। বেহাল কেমন বেসামাল হয়ে গিয়েছিল। ভাবতেই অকারণে মুচকি হেসে ফেললো সে। কিন্তু অপেক্ষারত সে দীর্ঘশ্বাস ফেললো। আসার পর থেকে একবারও খোঁজ নেয়নি সে। না কোনো কল, না কোনো বার্তা। হৃদি বুঝতে পারলো আহাদ বেজায় রেগে আছে। এমন সময় হাতের ফোনটা কেঁপে উঠল। হৃদি চমকে তাকায় জ্বলন্ত স্ক্রিনের দিকে। আহাদের নাম্বার থেকে বার্তা এসেছে, 2 মিনিটের মধ্যে নিচে আসো। হৃদি নিঃশ্বাস রোধ হয়। এক মুহূর্ত তাকিয়ে থাকে সে বার্তার দিকে। অতঃপর গ্রিলে মাথা ঠেকিয়ে তাকায় নিচে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো আধারিতে গাড়ির বোনাটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আহাদ। ধূসর ছায়ার মাঝেও তার দৃষ্টি যেন স্পষ্ট, হৃদির ওপর নিবদ্ধ। দ্রুত সরে এলো হৃদি।
বুক তার অন্যরকমভাবে ধুরফুর করছে। সে কাঁপুনি নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। হৃদি গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজ পরনে, ওড়না ভালো করে মাথায় টেনে রেখেছে। আহাদ হৃদিকে আসা দেখে দাঁড়ানো ভঙ্গিমায় সোজা হয়। তার চোখে রাগ, কিন্তু সেই রাগে ছিল এক অদ্ভুত টান। হৃদি একদম তার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। আহাদ হাতের ঘড়ির ওপর ঠকঠক করে গম্ভীর স্বরেই বলল, 17 মিনিট লেট। আমি বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। হৃদি আবছাল হয়ে চোখ তুলে তাকায় তার দিকে, মিনমিন করে বলে কি 2 মিনিট আসা যায়? হ্যাঁ, ইচ্ছা থাকলেই উপায় হয়। হৃদি এক মুহূর্ত চুপ থেকে মাথা নত করে বলল, ভুল হয়ে গেছে, পরেরবার চেষ্টা করব। আহাদ দ্রুত ভুরু কুঁচকে বলল, ভুল হয়ে গেছে? হৃদি চমকে তাকালো আহাদের দিকে, দ্রুত মাথা নেড়ে আতঙ্কিত গলায় বলল, না মানে আমি। আর কিছু বলার আগে আহাদ হঠাৎ করে এক ঝাপটায় হৃদিকে টেনে তার বক্ষস্থলে এনে ফেলল। কানের কাছে মুখ হিসিয়ে বলল, আমার কিন্তু এখন লাইসেন্স আছে, তাই এখন থেকে যা বলবে ভেবে চিন্তে বলবে। মিস জানু। হৃদির চোখ মুখ লালচে হয়ে উঠল। তার মাথা নিঃশব্দে এসে ঠেকল আহাদের বুকের ওপর। আহাদের বুকে মাথা ঠেকে চুপচাপ হৃৎপিণ্ডে তীব্র দুঃখনি শুনতে লাগলো সে। কিন্তু সেটা কার, হৃদির নাকি আহাদের? দুজনেরই টের পাচ্ছিল। হৃদয়ের গতি আবেগিক মানে সমান গতিতে ছন্দে দৌড়াচ্ছে। হৃদির কোনো প্রতিক্রিয়া ছিল না। দেখে আহাদ আলতোভাবে তার চিবুক ধরে মাথা নিচু করলো। দুহাত দিয়ে মুখটা ধরে গভীর স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি আমায় ভয় পাচ্ছ না? নির্দ্বিধায় উত্তর দিল হৃদি। আহাদ হৃদির দিকে তাকিয়ে তার ভেতরে অনুভূতি বোঝার চেষ্টা করলো। অদ্ভুত মাতাল করা কণ্ঠে জিজ্ঞেস করলো, পালাতে চাইবে আমার সাথে? ভরসা আছে আমার ওপর? বুকটা ধপাস করে উঠল হৃদির। প্রশ্নটার মানে কি সে পুরোটা বুঝলো না, তবু নিজের সমস্ত সাহস সঞ্চয় করে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। আহাদ এবার কড়া স্বরে বলল, মুখে বলো হ্যাঁ অথবা না। চোখ বন্ধ করে হৃদি উচ্চারণ করলো, আহাদের ঠোঁটের কোণে বিজয়ের হাসি রেখা ফুটে উঠল। হাত বাড়িয়ে হৃদির কোমরে হাতটা উষ্ণভাবে ধরে মুঠো ভর্তি করে নিল। অতঃপর গাড়িতে উঠে বসতেই তাদের গাড়ি রাতের রাস্তায় ধীরে ধীরে মিলিয়ে গেল। চাঁদ তারার নীরবের সঙ্গে এক অজানা অপ্রকাশিত ছায়ার পথে ছুটে চলল তারা।